নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। গতকাল রাতের দিকে নিলামবাজার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে কয়েক কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এক ড্রাগস সরবরাহকারীকে। শ্রীভূমি পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। গতকাল রাতের দিকে নিলামবাজার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে কয়েক কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এক ড্রাগস সরবরাহকারীকে অসম ত্রিপুরা জাতীয় সড়কে অভিযান চালিয়ে উদ্ধার করে 30,000 ইয়াবা ট্যাবলেট। আটক হওয়া ব্যক্তির ধৃত নাম আব্দুল আজাদ। ঘাড়মুড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ের বনভূমি দখল। 7 বিঘা জমি দখল করে বসবাস। বন বিভাগের হস্তক্ষেপে আশার আলো। বহু বছর ধরে চলা জমি দখলের অভিযোগে অবশেষে নড়েচড়ে বসছে বন বিভাগ। ঘাড়মুড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ের বনভূমি দখল। 7 বিঘা জমি দখল করে বসবাস। বন বিভাগের হস্তক্ষেপে আশার আলো। বহু বছর ধরে চলা জমি দখলের অভিযোগে অবশেষে নড়েচড়ে বসেছে বন বিভাগ। হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত ঘাড়মুড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ের নামে বরাদ্দ বনভূমির প্রায় 7 বিঘা জমি বর্তমানে প্রায় 6টি পরিবার দখল করে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় 1 দশক ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ বন বিভাগকে বারংবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী পদক্ষেপ পায়নি। বহু বছর আগে বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল মোট 8 বিঘা বনভূমি। এর মধ্যে মাত্র 1 বিঘা জমিতে এখন রয়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, দপ্তর ও অন্যান্য স্থাপনা। আর বাকি 7 বিঘার বেশি জমি ধীরে ধীরে চলে গেছে কিছু দখলদারের নিয়ন্ত্রণে। আজ এই অভিযোগের ভিত্তিতে অবশেষে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের মুখ্য সংরক্ষক ও ঘাড়মুড়া রেঞ্জের বন কর্মকর্তারা। বিদ্যালয় পরিদর্শনের পর তারা নিশ্চিত করেন যে বিদ্যালয়ের নামে বরাদ্দ 8 বিঘা বনভূমি এখনো কাগজে কলমে রয়েছে। মাঠ পর্যায়ের পরিদর্শনে জমির চিহ্নিতকরণও সম্পন্ন হয়। জানা গেছে, বর্তমানে বর্ষার মৌসুম চলায় দখলদারদের এখনই উচ্ছেদ করা সম্ভব নয়। তবে বর্ষা শেষ হতেই অবৈধ দখলদারদের সরিয়ে দিয়ে বিদ্যালয়ের আসল সীমা পুনঃস্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিভাগীয় আধিকারিকরা। এ প্রাক্তন প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য জায়গাটা ফেরত পাওয়া খুব জরুরি। বিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ বা মাঠ তৈরির কাজ এই জমির উপরই নির্ভর করে। এদিকে স্থানীয় জনসাধারণও বন বিভাগের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে বিদ্যালয়ের জমি উদ্ধার করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের উন্নয়নে কোনো বাধা না আসে। সত্যিকারে এই স্কুলেরই জায়গা। কত বিঘা জমি রয়েছে স্কুলে? সম্পূর্ণ 8 বিঘা জায়গা। আচ্ছা, তো 8 বিঘা জমির মধ্যে কত বিঘা জমি অন্যরা দখল করেছে? এখন বর্তমানে প্রায় 1.5 বিঘা বা 1 বিঘার মতো মানে স্কুলের চৌসীমানার মধ্যে আছে। আর মানে দ্বিতীয় পক্ষগণ এইগুলা থানার জমি বলে দাবি করেন প্রায় তো 6। আর এরপরে এখনও তারা নতুনভাবে মুরগির ফার্ম, নিজের বাসগৃহ তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে এবং যেগুলা বর্তমানে ফটোতে আপনারা দেখতে পাবেন। তো আমরা এরপরে সিএম স্যারের কাছে জানিয়েছি, আমাদের গার্জিয়ান মিনিস্টারের কাছে জানিয়েছি এবং আমাদের ডিএফও স্যারের কাছেও জানিয়েছি, বিভাগীয় সকলের কাছে জানিয়েছি এবং যার পরিপ্রেক্ষিতে আজকে
আমাদের এসিএফ স্যার এসেছেন সার্ভেয়ার নিয়ে কাছাড় থেকে, এবং আমাদের রেঞ্জ অফিসার এবং স্টাফ নিয়েছিলেন, এবং সেটা ডিমার্কেশনও হয়েছে, মাপা জুকা হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সত্যিই আমাদের 7 বিঘা জমি মানুষের দখলে আছে। ওনারা বলে গেছেন যে একটু শুকনার মৌসুমে ওনারা আমাদের জায়গাটা বাইর করে দেবেন, আর ওদের জায়গাও মেপে তাদের জায়গাও তাদের কাছে দেবেন। যদি বেশি জায়গা ওদের হয় তো সেটা আমাদের ফরেস্ট বিভাগের আওতায় চলে যাবে। এই বলে ওনারা গেছেন এবং বলে গেছেন যাতে আর কোনো ধরনের কনস্ট্রাকশন আজ থেকে না হয় সেটা বলে গেছেন। তাই আমি অনুরোধ রাখছি আমাদের আসামের মাননীয় সিএম স্যারের কাছে, আমাদের গার্জিয়ান মিনিস্টারের কাছে, এবং বিভাগীয় ডিএফও স্যারের কাছে, এবং অন্যান্য কর্মকর্তা সকলের কাছে আমরা এসএমসির পক্ষ থেকে, গার্জিয়ানের পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে আমাদের আবেদন, আপনারা অতি সত্বর আমাদের এই জায়গাটা বাহির করে দিয়ে বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা, খেলাধুলার সুব্যবস্থা স্কুলের নাম কি অনুরোধ করছি। গারমুড়া এমবি স্কুল আমাদের স্কুলের নাম। সেটা 1937 ইংরেজিতে 236 নং এলপি স্কুল হিসেবে ছিল, এবং অ্যামালগেটেড হয়ে আজ সেটা গারমুড়া এমবি স্কুল নামে সবাই জানি আমরা। বাংলা ভাষাকে কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করা মেনে নিতে পারছেন না বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী। যেহেতু বিগত কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় যারা লেখালেখি করে তাদের কাগজপত্রে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী। যেহেতু বিগত কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় যারা লেখালেখি করবে কোনো কাগজপত্রে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে, এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ধিক্কার জানিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন শ্রীভূমি শহরের বাসিন্দা বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী। কি বললেন তিনি তা শুনে নেওয়া যাক। ভাষার ভিত্তিতে এই আসামের কথাই দেখুন, দেখলাম 72 দ্বাদশ শহীদ বাচ্চু চক্রবর্তীর মৃত্যু হলো। 1961 11 জন এই মাতৃভাষার জন্য প্রাণ দিলেন। পরবর্তীকালে দেখলাম আমরা কি জগন যিশু শহীদ হলেন এই বাংলা ভাষার জন্য। তাহলে একইভাবে একাধিকবার আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। সরকার কর্তৃক বাংলা ভাষার স্বীকৃতিও দিয়েছে, কিন্তু এবার আবার বাংলা ভাষা। আসামের মুখ্যমন্ত্রী, অনেকে বলে খুব বিচক্ষণ মুখ্যমন্ত্রী, তার বলার স্পর্ধা কতটুকু হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই ভারতের নাগরিক না, এই কথাগুলো বললেন কি করে? আমি কোন বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য বলছি না, আমি খুব নমনীয় ভাবে বলছি, আমি অনুরোধ করছি, বরাক উপত্যকা বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি, এর মানে অসমীয়াদেরকে তাচ্ছিল্য করব, অসমীয়া ভাষা অনুকরণ করব না, সেটা কোনো কথা নয়। আজকে বরাক উপত্যকার যারা বাঙালি ভাষাভাষী, যারা বিজেপিকে ভোট দেন, আমি অবাক হয়ে যাই অনেক সময়। এই বরাক উপত্যকা আজকে কাছাড় ডিস্ট্রিক্ট বলুন, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বলুন, আর করিমগঞ্জ জেলায় বলুন, কারা? এই বাঙালি লোকগুলাই তো। এই বাঙালি লোকগুলো কি করেছেন যে আজকে এই যে অবস্থা, তার বিরুদ্ধে কোনো কথা বলছেন না, তারা বিজেপির পেছনে পেছনে ছুটছেন। তাহলে কি বলবো, তারা কি ব্যক্তি জীবনে নিজস্ব স্বার্থ ছাড়া আর কোনো কিছুর কারণে তারা বিজেপির সাথে যাচ্ছে না? নিশ্চয়ই তার জন্য, না হলে কি তারা অনুধাবন করতে পারছে না? আজকে চাকরি বাকরির প্রশ্নই হোক, রাস্তাঘাটের ব্যাপারেই হোক, আজকে বরাক উপত্যকার মিনি সচিবালয় হওয়ার কথা ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, যা প্রতিশ্রুতি দেয় একটা প্রতিশ্রুতি তারা পালন করা জানে না, করতে চায় না। আর বরাক উপত্যকায় এসে লম্বা লম্বা কথা, বরাক উপত্যকার কাছে যে বিজেপি বিজেপি বিজেপি,
এইখানে আসছে কি মুসলমান আর হিন্দু, হিন্দু আর মুসলমান বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা চক্রান্ত চলছে সমস্ত আসাম ব্যাপী, কি সমস্ত ভারতবর্ষ ব্যাপী। আর আসামের ক্ষেত্রে তো বলাই কোনো বলার সুযোগই থাকে না। আজকে দেখুন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে এই শিলাপাতার দীর্ঘ বছর থেকে তারা আসামে বসবাস করছে, বাঙালি হিন্দু। আমি হিন্দু আর মুসলমান বলাটা আমার কাছে আমি সমুচিত মনে করি না। মানুষ এরা, আজকে মুসলমানই হোক আর হিন্দুই হোক, আমার ভারতের নাগরিক। সেই কথার কারণে তারা তাদেরকে বলছে, যারা বিজেপি বিজেপি বলেন, তাহলে বিজেপি বিজেপি বলেন, কিন্তু সেখানে কি দেখছি, হিন্দু ধর্মাবলম্বী বাঙালি আজকে এখান থেকে বিতাড়িত হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তারা বিদেশি, অথচ তার পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করছে। সমস্ত নথিপত্র দেখানোর পরে তাদেরকে রেহাই দেওয়া হয়নি, সবকিছু ভেঙে ফেলে দেওয়া হয়েছে শিলাপাথরে। এখানে কি শেষ? আজকে সমস্ত জায়গাতে বাঙালি বিদ্বেষী একটা মানসিকতা চলছে। আমার করিমগঞ্জের দিকে আসুন, আমি যদি প্রশ্ন করি আসামের মুখ্যমন্ত্রীকে, আপনি তো 20 বছর থেকে ছিলেন আসামে সরকারও, আগে কংগ্রেসে ছিলেন, পরে আপনি বিজেপিতে নামাকরণ করেছেন আপনার। যাই হোক, আপনাদের ভেতরের অন্য ব্যাপার আছে, সেগুলো আমি বলতে, আপনার শার্টের নিচে যে স্কিন ডিজিজ আছে সেটা দেখাতে চাইছি না, যে কি কারণে আপনি এসেছিলেন। তো আমরা অনেকেই জানি, বার্জার কেলেঙ্কারি সহ অনেক কিছু। তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি তো কংগ্রেস তারপরে বিজেপি এসছেন, এত বছর আপনি জমির পাট্টা কেন দিলেন না? জমির নামজারি কেন হলো না? বারবার আবেদন নিবেদন করে অনেকে জমির তারা নামজারি করতে পারে নাই। আজকে বলছেন খাস ল্যান্ড, এই খাস ল্যান্ডটা, এটা শত শত বিঘা জমি কাকে? আদানি আম্বানি এদেরকে দেওয়ার জন্য। 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করে আসছেন তাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে দাবি সুস্মিতার। 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া ঘোষণা করা হোক, মুখ্যমন্ত্রীর কাছে দাবি সুস্মিতার। বরাক উপত্যকায় এসে বাঙালিদের হয়ে এক কথা বলেন, আর বাইরে গেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অন্য কথা বলেন। আগামী 24 আগস্ট শিলচর নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচনে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নেতাজির প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে 3 প্রজন্ম থেকে বরাকে যারা বসবাস করছেন তাদের খিলঞ্জিয়া ঘোষণা করা হোক। শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই আহ্বান জানান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, বর্তমান ভোট ব্যাংক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর জন্য কাজ করছেন তিনি। রাজ্যে বিজেপি সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা অত্যন্ত চিন্তনীয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য উচ্ছেদ চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বলে বর্ডারে ঠেলে দিচ্ছেন। কিছুদিন ধরে বেছে বেছে বাংলায় কথা বলে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। শিলচর বিমানবন্দর হয়ে স্পেশাল বিমানে বাঙালিদের ধরে এনে পুশব্যাক করা হচ্ছে। ধুবড়ী গোয়ালপাড়ায় শুরুতে মুখ্যমন্ত্রী আদানি গ্রুপের সোলার প্রজেক্ট নির্মাণে জমির জন্য উচ্ছেদ চালানো হচ্ছে বলে উল্লেখ করেন, কিন্তু বর্তমানে তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে উচ্ছেদ চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। Minister of Assam has completely and totally failed every community of Assam. He had told the people of Assam that during his tenure he will solve the problem of infiltration. He has not been able to solve it. So now, to cover up his failure and the failure of Amit Shah ji, he is doing this pushback across the borders, and he is pushing back genuine citizens. It has been proved. Why is he doing it? To tell the people of Assam that he is taking action against illegal migrants, which is actually his total failure. Number 2,
He told the people of Assam, and especially when he came to Barak Valley, that within 6 months of the Lok Sabha election, he will solve the problem of devoters. He has not been able to do it. Chief Minister of Assam is creating different classes of citizens. Why is he creating different classes of citizens? First, he is saying, you are Kilonjia, you are not. You are son of the soil, you are not. You will come under Vasundhara, you are not. Now, I want to ask the Honorable Chief Minister of Assam, you came to Barak Valley and you told the fishermen community that you will declare them as Bhumiputro. Have you done it till today? Now, if you are handing out the status of Bhumiputro to different communities, I would like to ask you, people, Bengali speaking people who have lived in the state of Assam, before the state of Assam has been created, Bengali people have been living here. Whoever has been here over 3 generations, what is the reason that you are not giving them an opportunity to go before a committee and declare themselves as Bhumiputros or Kilonjias? What is your criteria? Please tell us. To me, the kind of racial profiling the BJP is doing against Bengali speaking community of Assam, whether it comes to pushback, whether it comes to eviction, whether it comes to giving different statuses when it comes to citizenship, it is a clear case of racial profiling. Today, we must not forget that in the state of Assam, Bengali speaking people have been there from when the Assam state was created. Since then, it has a history. So you have to stop fooling the Bengali people. Today, I demand from the Chief Minister an apology for equating the language Bengali with illegal migrants from Bangladesh. A Chief Minister saying that if you write your mother tongue as Bengali, you become a Bangladeshi is a threat. A common man, an ordinary person who speaks Bengali will think 100 times before writing Bengali as their mother tongue in the census. Because of that, you should have given protection to the people of all mother tongues to come out and write their language in the census. Instead, you've meted out a threat. This kind of discrimination is not a part of Assam's culture. I condemn it, and he is coming to Silchar. It is the English. Janata Party je special intensive revision ta korche Bihare এবং এটা নিশ্চিত যেটা আসামেও হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অধিকার আছে সংবিধানে আর্টিকেল 324-এ যে ওরা ইলেক্টোরাল রোল মানে ভোটার লিস্টের রিভিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করতে পারে, কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলছে আসামের জনসাধারণকে বা যে ধরনের কাগজ চাইছে, মা বাবার বার্থ সার্টিফিকেট, হ্যাঁ ওদের নিজের বার্থ সার্টিফিকেট, এইটা ব্যাকডোর থেকে আবার কিন্তু এনআরসি হতে চলেছে এবং এটা আসামেও হবে। আজকে একটা নাগরিক যখন ভোট দেয় ওর একটা ক্রাইটেরিয়া থাকে যে ও দেশের সিটিজেন হবে, নাম্বার 2 ও যেখানে নামটা লেখাচ্ছে ভোটার লিস্টে ও ওইখানের সাধারণ একজন বাসিন্দা হবে, অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু আধার কার্ডকে না মেনে, রেশন কার্ডকে না মেনে, ভোটার আইডিকে না মেনে যে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ইনডাইরেক্টলি এটা এনআরসি হতে চলেছে। এইটাই হলো অপোজিশনের আপত্তি। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব,
নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে কাণ্ড, আকাশ ছোঁয়া বিলের প্রতিবাদে সপ্তগ্রামের জনতা বিক্ষোভে সরব। ধলাইয়ের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ ও লোকনাথপুর এলাকার বিদ্যুৎ বিল নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে কাণ্ড, আকাশ ছোঁয়া বিলের প্রতিবাদী সপ্তগ্রামের জনতা বিক্ষোভে সরব। ধলের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ ও লোকনাথপুর এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশনের আওতাধীন এই অঞ্চলের গ্রাহকেরা জানান, আগে যেখানে মাসে 100 থেকে 200 টাকা বিদ্যুৎ বিল আসতো, এখন সেখানে 1000 থেকে 1500 টাকা, এমনকি কারো কারো ক্ষেত্রে 3 থেকে 4000 টাকার বিল আসছে। স্থানীয় বাসিন্দা কায়দুল ইসলাম বড়ভূইয়া, আকবর আলী লস্কর, আব্দুল মন্নান ও শাহাবুদ্দিন মজুমদার অভিযোগ করে বলেন, দিনমজুরির কাজ করে কোনো রকমের সংসার চালালেও হঠাৎ এত বেশি বিল পেয়ে তারা চরম হতবাক। তাদের দাবি, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রতি মাসে রিডিং না নিয়ে গড় বিল ধরেই টাকা আদায় করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত লোডশেডিং এর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ তুলেন তারা। এই সমস্যার সমাধানে বারবার কাবুগঞ্জ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। অবিলম্বে এই ভুতুড়ে বিলের স্থায়ী সমাধান, নিয়মিত রিডিং সহ সঠিক বিল প্রদান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমরা জমাইতে চাই না, গরিব মানুষ আমরা জমাইলে দিতে অসুবিধা হচ্ছে। মানে প্রত্যেক মাসও রিডিং নাত কেউ আই না, 2 মাস 1 মাস আগে আইছো, এখন আইতে না তো। আগে আইছো আর 2 মাস কত টাকা আইছে, আমি যে কাইলাম একটা কিলাবা 2 মাসের বিল অত টাকা আইবার কথা না। তো আমার 1100 ওয়াটের সোলার আছে, এক করা আছে, একটা অত টাকা আইবার কথা না। আমার কইল মানুষটা ওই দিন যে চেক করা থাকছে, তাই না কইছেন বিল নেওয়া যা পাঠিয়ে কইছেন, কইছেন একটা হইল রিডিং দিন, রিডিং আছে, রিডিং দিন তো তারা রিডিং কইছেন জমাইয়া রাখিছেন, মানে রিডিং জমাইন যায় না, ভাই হেরা ইলা জমাইয়া রাখিছেন, ও কারণে আইছে, মানে এগুলা তো নাই। সব মাসও ক্লিয়ার, আর দেশে মাসও আর 2 মাসও 2 মাস হয়েছে, 2 মাসে আইসো না তারা উঠান। ও কইলাম 2 মাসের বিল আমার আইলো কত টাকা, অত টাকা কিলা আইবার কত টাকা আইছে 2 মাসে? 19,000 টাকা। 19,000 কত টাকা? আগের বিল, আগের মাসের বিলটা সব ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন? কোন জায়গা এটা? ইসলামাবাদ এরিয়া। আচ্ছা, কমরুল ইসলাম রোড, লোকনাথপুর এরিয়া, মানে কমরুল ইসলাম রোড যে একটা মানে 2 সাইডের বিল সমান ভাবে। জিপি জিপি ইসলাম সত্যগ্রাম। আপনার নাম কেটা? শাহাবুদ্দিন মজুমদার। অফিসে গেছিলেন? এই অফিসে যাওয়ার পরে কইছেন একটা বিল ওলা জেলা করা হয়েছে, ওলা আইছে, একটা কিচ্ছু করবার নাই, যাও তুমি তাই না। আমি কইলাম ওলা বা একটা তো বিল কিলা এবার কথা না, 1100 ওয়াটের একটা আমরা সোলার আছে, সোলার অ্যাড করা আছে কারেন্টের লগে,
অত টাকা বিল এইবার কথা না কইছে নাই না এটা কোনো মাতি না যাও দাম বাদাম করছে করিয়া খাইছে। আচ্ছা আমটার যে এই যে যারা আছে যে ইসলামাবাদ কবরুল ইসলাম রোড ইসলামাবাদ যারা যে মানে গরিব অসহায় মানুষ এরকম যদি বিল আয় বাদ খাওয়া তো মানে অসম্ভব হইব না। আমরা তারা জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারটা এলা মানে কিরকম হইল, যে অত টাকা বিল আয় কেউর 1000 কেউর 1200 কেউর 2000 কেউর 4000 কেউর 8000, যে তারা কইছে যে তারা গত মাসও মানে না আইয়া তারা মানে এভারেজ বিল বানাইয়া মানে দিছে। আমরা করবার কিছু নাই, আমরা স্টাফে মনুপুরি একজন স্টাফে কইছে তারা এভারেজ মানে গরম হয়ে বিল বানাইছে। যারা বিল রিডিং লওয়াতা হ্যাঁ তারা মানে যে রিডিং লয়েছে তারা স্টাফ না পাঠাইয়া গত মাসে পাঠাইছে না স্টাফ, পরের মাসে পাঠাইছে, পাঠানোর পরে তারা এভারেজ বিল মারিয়ে গেছে। আমার যে ওই যে এখানে আছে 1500 টাকা তারা এভারেজ মারছে। আপনারা দেখেন এটা আছে এভারেজ বিল 1500 টাকা মারছে। এটা গরিব মানুষ তারা মানে বাদ খাওয়া অসম্ভব। এরকম যদি বিল দেয় তৈব নি 150 টাকার জায়গা 1500 টাকা মানে বিল আইছে। তারা কইতে কয় যে স্টাফে মানে এগু করে, তারা স্টাফ দেয় না কেন রিডিং প্রত্যেক মাসে স্টাফ না দিয়া কিতা লাগে গরিব অসহায় মানুষের এই সমস্ত জিনিসটা করে। আমরা ওটা কইতে চাই যে মাসে মাসে স্টাফটা দেব তারা রিডিংটা মানে রুল মতো উঠে নোক। আর আমরা এটা কনসিডার হইবার লাগে আমরা দাবি জানাইছি। এই যে বেশি বেশি বিল আইছে এটা কনসিডার হইবার লাগে দাবি জানাইছি। আর তারা মাসে মাসে তারা স্টাফটা দিয়ে যাও। এটা সব গরিব অসহায় মানুষ, তারাও বাতও খাইতে পারেন না। মাতার বাদে কইছে 18 তারিখ গেলে এসডিও সামিলে মাতিব। ও গইল গিয়ে আমরা দাবি কনসিডার করিয়া দেও আর মাসে মাসে তারা স্টাফটা দিয়ে যাও। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত। সভানেত্রী পদে রীনা সিনহা ও সহসভাপতি পদে মানিক দেবনাথ মনোনীত। পূর্ব নির্ধারিত কার্যসূচি মোতাবেক শুক্রবার পাতারকান্দি ব্লক কার্যালয়ে আয়োজিত এক সভায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হয়। শ্রীভূমি জেলার পাতারকান্দিতে আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত। সভানেত্রী পদে রীনা সিনহা ও সহসভাপতি পদে মানিক দেবনাথ মনোনীত। পূর্ব নির্ধারিত কার্যসূচি মোতাবেক শুক্রবার পাতারকান্দি ব্লক কার্যালয়ে আয়োজিত এক সভায় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠিত হয়। এতে বিজেপি দলের পক্ষে 10 জন ও কংগ্রেসের শুধুমাত্র একজন এপি মেম্বার থাকায় সর্বসম্মতিক্রমে বিজেপি দলের লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির এপি সদস্য রীনা সিনহাকে ব্লক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কানাইনগর জিপির এপি মেম্বার মানিক চন্দ্র দেবনাথকে মনোনীত করা হয়। পরে উপস্থিত এপি সদস্য সহ নবনির্বাচিতদের পাতারকান্দি ব্লক মন্ডল বিজেপির পক্ষে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এর আগে সবার শুরুতে প্রত্যেক এপি মেম্বারদের সরকারিভাবে শপথগুচ্ছ পাঠ করানো হয়। উক্ত সভায় সরকারি আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত অফিসার রংবমন তেরন। সভায় এপি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন বুবরিঘাট জিপির জয়হরি সালিহা, পুতনে জিপির মণিতাতি, নারায়ণপুর জিপির সঞ্জীব দেব, বাজারঘাট বেতুবাড়ি জিপির সুস্মিতা সিনহা, ফাকুয়া জিপির গোপেশ দাস চৌধুরী, কানাইনগর জিপির মানিক চন্দ্র দেবনাথ, কাজের বাজার পলডহর জিপির হেলা বেগম, বুরঙ্গা জিপির রত্না সিনহা, কলকলিঘাট জিপির নিতু কানু, লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির রীনা সিনহা ও বৈঠাকাল জিপির জবারানী নাগ। পরে নবনির্বাচিত ব্লক সভাপতি ও সহসভাপতিকে মিছিল যুগে নিজ নিজ জিপিতে নিয়ে যাওয়া হয়। স্লোগান দো। আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে আঞ্চলিক সদস্য 11 জন আমরা পাতারকান্দি ব্লক কার্যালয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। প্রথমে আমি মা কামাখ্যা এবং ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আমরা সবার উপরে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় এই কামনা করছি। আজ আঞ্চলিক সদস্যরা প্রত্যেকেই আমাকে সর্বসম্মতিক্রমে পাতারকান্দি আঞ্চলিক সভানেত্রী পদে মনোনীত করেছেন।
সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অত্র এলাকার জনসাধারণ এবং মাথারকান্দি বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ জানায়। তৎসঙ্গে মণ্ডল বিজেপির প্রত্যেক কর্মী পদাধিকারী আপোনাৰ প্ৰেচিডেণ্ট হৈছে নমিনেট কৰা হৈছে শ্ৰীমতী ৰীনা সিংহা। তেওঁ লক্ষীপুৰ বেলবাৰীৰ পৰা জিপি হয়। প্ৰপ'জ কৰা গৈছিলে শ্ৰীমতী জবা ৰাণী নাথ আৰু ছাপোৰ্ট কৰা গৈছে আপোনাৰ শ্ৰী সঞ্জীৱ দেৱ ফ্ৰম নাৰায়ণপুৰ জিপি। আৰু আপোনাৰ ভাইচ প্ৰেচিডেণ্ট হৈছে নমিনেটেড টু শ্ৰী মানিক চন্দ্ৰ দেৱনাথ, তেওঁ কানাইনগৰ জিপিৰ পৰা হয়। আপোনাৰ প্ৰপ'জ কৰা গৈছে শ্ৰী জয় হাৰি চালিহা ফ্ৰম বুবৰিঘাট জিপি আৰু সাপোর্ট করা গেছে আপনার ভারতমালা সড়কের অর্ধ সমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড, কর্তৃপক্ষের চরম গাফিলতি। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান জাতীয় সড়কের পাশে অপরিকল্পিতভাবে ফেলে রাখা অর্ধ সমাপ্ত নালার কারণে ভারতমালা সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড, কর্তৃপক্ষের চরম গাফিলতি। ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান জাতীয় সড়কের পাশে অপরিকল্পিতভাবে ফেলে রাখা অর্ধসমাপ্ত নালার কারণে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল রাজঘাট এলাকা। বুধবার সন্ধ্যায় ৩০৬ নম্বর শিলচর জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে আনুমানিক ১২ থেকে ১৩ বছরের কিশোর নালার খোলা জায়গায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। তার পেটে একটি রডের প্রায় ৪ ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শিলচরে রেফার করা হয়েছে। এই ঘটনার নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্বহীনতার প্রমাণ বলে অভিযোগ করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় ২ মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। এই স্থানটিতে কোনো ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না, যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়েছিল। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই কিশোর অসাবধানতাবশত সেই উন্মুক্ত স্থানে পড়ে যায়। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপরে তার হার্টের কেন আরো একটা রোড ঢুকিছে, অনেক ব্লাড যার, তার শিলচর মেডিকেল পাঠানো হয়েছে। অবস্থা খুব ভয়াবহ হিসাবে এই ছেলের। বর্তমানে এখানেও আসাম মালা যারা কাজ করে তারা আমরা অনুরোধ করছি যে ইলা আপনারা রোড গুলা বাইর করিয়া আপনারা তৈবা না, আমরা স্কুলের ছেলে সন্তান যাইবা এখানেও আমরা তারা হওয়ার বাদে এই যে আসাম মালার যে সাইট ইঞ্জিনিয়ার আছে তারে কোনোদিনও হওয়া যায় না। আমরা সাইট ইঞ্জিনিয়ার দেখতাম করি বা সাইট ইঞ্জিনিয়ার এইগুলা কথাবার্তা করতাম করি, তারা সাইট ইঞ্জিনিয়ারের মানে নামও হয় না। সাইট ইঞ্জিনিয়ার খেয়ে আমরা জানি না। এই আসাম মালার সাইট ইঞ্জিনিয়ার আছে, একদিনও আয় না। এই যে যেগুলা ড্রেনের কাজর, নিম্নস্তরের কাজর, এইগুলা ২-১ বছরের ভিতরে ভাঙ্গে যাইব কি। তারা এইগুলা মাত মাতিলে তারা অন্যরকম আরো গরম দেখায়, বুঝা যায় তারাও নিজে সরকার নিকিতানি। এরপরে এই সমস্ত ড্রেন করিয়া রড গুলা সেটিং করিয়া এইভাবে রড বাহির হয়েছে। আজকে দীর্ঘ ২-২.৫ মাস হয়ে গেছে রড বাহির করা। মানুষ খালি ৩ জনে কাজ করে। এই ৩ জনে কাজ করে, তারা যদি এইগুলা মানে ৩ জনের কাজের পরিমাণ যদি রড বান দিয়ে সঙ্গে সঙ্গে ডালাই দিলে তাহলে আজকে এই দুর্ঘটনা হয় না। এই দুর্ঘটনা তার গাফিলতির কারণে হয়েছে। তারা ছেলে সন্তান আছে, গণবসতি বাড়ি। আজকে আমরা মসজিদ আছে, মসজিদের ওইখানে মানুষ নামাজে হইব, বয়স্ক মানুষ এই গর্তের ভিতরে ভরবো। তারা এইগুলা মাটি তারা গাড়ি দিয়া তারা লোড করিয়া নিচে গিয়া এটা তারা সাইডের মাটি আবার। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।